গত পর্বে আমরা কথা বলছিলাম উপাত্ত আমদানি নিয়ে। এ পর্বে আমরা কথা বলবো উপাত্তের অংশবিশেষ নিয়ে কাজ ও উপাত্ত প্রদর্শন। এর প্রথম অংশে আমরা আলোচনা করব শর্ত আরোপণ নিয়ে। শর্ত আরোপণের জন্য উদাহরণ হিসেবে আমরা আমাদের আগের উদাহরণটি ব্যবহার করছি আবার, যেখানে আইডি, ট্রিটমেন্ট, জেন্ডার, এজ এবং রিল্যাপসের তিনটি চলক ছিল আগে থেকেই। এই চলকগুলির সাথে আমি একটি নতুন চলক তৈরি করতে চাচ্ছি, যে চলকটির নাম হবে টোটাল। সেই টোটাল হবে রিল্যাপসের যে তিনটি চলক আছে সেই তিনটি চলকের যোগফল। এই নতুন চলকটি যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার ডাটা যে অংশটি আছে স্যাস প্রোগ্রামের, সেই ডাটা অংশের ভিতরে ইনপুট স্টেটমেন্টের পরে আমাকে লিখতে হবে, যেখানে আমি খুব সরাসরি লিখতে পারি যে টোটাল ইকুয়ালস টু তিনটি রিল্যাপস যে চলক আছে সেই চলকটির যোগফল, এবং এরপরে একটি সেমিকোলন দিচ্ছি। বাকি প্রোগ্রামের অংশগুলি আগের মতোই আমরা রেখে দিলাম। তো এরকম একটা প্রোগ্রাম আমরা যখন রান দিব, রান দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের রেজাল্ট উইন্ডোতে যে আউটপুটটি আমরা দেখতে পাবো, সেখানে টোটাল নামে নতুন একটি চলক তৈরি হয়েছে। যেই টোটাল চলকটি রিল্যাপসের যে তিনটি চলক ছিল সেই তিনটি চলকের যোগফল। এমনকি লগ উইন্ডোতে আপনি যদি যান, সেই লগ উইন্ডোতে আপনি দেখতে পাবেন যে 7টি চলকের পরিবর্তে আমাদের এবারের প্রোগ্রাম থেকে আমরা 8টি চলক তৈরি করছি, এবং বাড়তি চলকটি হচ্ছে আমাদের টোটাল যে চলকটি সেটি। এবার আসুন আমরা আরেকটু কঠিন একটা উদাহরণ দেখার চেষ্টা করি, যেখানে আমরা শর্ত আরোপণের মাধ্যমে নতুন একটি চলক তৈরি করব। তো আগের টোটাল যে চলকটি আমরা তৈরি করেছিলাম সেটি আমরা যেভাবে তৈরি করেছিলাম সেভাবে রাখলাম। এবার আমরা একটি শর্ত সাপেক্ষে নতুন একটি চলক তৈরি করতে যাচ্ছি। শর্ত হচ্ছে যে টোটাল যে চলকটি ছিল সেটির মান যদি 2 বা তার অধিক হয়, তাহলে এলিজ বা এলিজিবিলিটি নামে যেই চলকটি আমরা তৈরি করতে যাচ্ছি সেটি হবে ইয়েস। এই শর্ত যদি না মানা হয়, সেক্ষেত্রে এলিজ ভ্যারিয়েবলটির মান হবে নো। তার অর্থ, টোটাল চলকের কোনো পর্যবেক্ষণের মান যদি 2 এর কম হয়, সেক্ষেত্রে এলিজ ভ্যারিয়েবলটির বা চলকটির মান হবে নো। এরকম একটি শর্ত আরোপণ করতে চাইলে স্যাসে আমাদের যা করতে হবে তা হচ্ছে ইফ নামে একটি কমান্ড ব্যবহার করতে হবে। তারপরে লিখতে হবে আমাদের শর্তটি কি। যেমন এইখানে আমাদের শর্তটি দেওয়া ছিল টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু 2। তারপরে শর্তটি যদি মানা হয় তাহলে কি হবে সেটি লিখতে হলে আমাদের প্রথমে লিখতে হবে দেন কমান্ড। তারপরে আমাদের বলে দিতে হবে শর্ত মানা হলে কি হবে। যেমন এই উদাহরণে টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু 2 শর্তটি যদি মানা হয়, তাহলে ইলিজ যে চলকটি আছে সেই চলকটিতে আমরা ইয়েস পর্যবেক্ষণ অ্যাসাইন করব, এবং ইফ এবং দেন দেওয়ার পরে আমাদের বলে দিতে হবে যদি এই শর্তটা না মানা হয় তাহলে কি হবে। সেক্ষেত্রে এলস নামে নতুন একটি কমান্ড আমরা ব্যবহার করব। সেই এলস এর ভিতরে আমাদের বলে দিতে হবে শর্ত না মানা হলে আমাদের কি করতে হবে। যেমন এই উদাহরণে আমরা ইলিজ ভ্যারিয়েবলটিতে বা চলকটিতে নো পর্যবেক্ষণটি অ্যাসাইন করছি যদি শর্তটা না মানা হয়। এরপরে বাদবাকি প্রোগ্রামের অংশটি আমরা আগের মতোই রাখলাম। সেই আগের মতো রাখার পরে আমরা প্রোগ্রাম চালু করে রেজাল্ট ভিউয়ারে আমরা দেখতে পাচ্ছি টোটালের পাশাপাশি এবার ইলিজ নামে একটি ভ্যারিয়েবল তৈরি হচ্ছে, যেখানে টোটাল যদি 2 বা 2 এর অধিক হয় তাহলে আমরা ইলিজ ভ্যারিয়েবলটা দেখতেছি ইয়েস, এবং টোটালের মান যদি 2 এর কম হয় তাহলে ইলিজ ভ্যারিয়েবলটি বা চলকটির মান হবে নো। তো সেটি আমরা দেখতে পাচ্ছি লগ উইন্ডোতেও, যেখানে আম, পূর্ববর্তী টোটাল ভ্যারিয়েবল বা চলক তৈরির পরে আমরা দেখেছিলাম 8টি ভ্যারিয়েবল বা চলক ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি 9টি চলক তৈরি হয়েছে, এবং সেই নবম চলকটি হচ্ছে আমাদের এই ইলিজ চলকটি। আচ্ছা, এখন এমন হতে পারে যে আপনি ডাটাটিকে সাবসেট করতে যাচ্ছেন বা ডাটার অংশবিশেষ রাখতে যাচ্ছেন আপনার তৈরি শর্তের উপর ভিত্তি করে। তো দেখা যাক আমরা সেটা কিভাবে করতে পারি। আমরা এখানে টোটাল নামক ভ্যারিয়েবলটা আগে যেভাবে তৈরি করেছিলাম সেভাবেই তৈরি করলাম, এবং ইলিজ নামের ভ্যারিয়েবলটি আগে যেরকম তৈরি করেছিলাম ঠিক সেভাবেই করলাম। একটি পার্থক্য খেয়াল করুন, আগে আমরা বলেছিলাম ইফ টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু, তারপরে লিখেছিলাম 2। তো সেই গ্রেটার দেন ইকুয়াল টু সাইনের বদলে আমরা জিই লিখতে পারি, যেটা দিয়ে বোঝায় জি গ্রেটার দেন অর ইকুয়ালস। এবং
ইফ দেন এলস ঠিক আগের মতোই আমরা ব্যবহার করছি। তো নতুন যে বিবরণটি আমরা এখানে সংযুক্ত করছি সেই বিবরণটিতে বলা হচ্ছে যে ইলিজ যে ভ্যারিয়েবলটি সেটি যদি নো হয় তাহলে সেই পর্যবেক্ষণটি ডিলিট করে দাও। তো সেই ক্ষেত্রে যেটি হবে যে আগের প্রোগ্রামটির লগ উইন্ডোতে খেয়াল করুন আমাদের 9টি পর্যবেক্ষণ ছিল এবং 9টি ভ্যারিয়েবল ছিল। তো এখানেও আমরা 9টি ভ্যারিয়েবল তৈরি করছি কিন্তু আমরা পর্যবেক্ষণ সংখ্যা কমিয়ে দেব আহ, এই শর্তের উপর ভিত্তি করে। যেই যেই ইলিজ নো হবে সেই ইলিজগুলিকে আমরা ডিলিট করে দেব। এরপরে রেজাল্ট উইন্ডোতে গেলে আমরা দেখতে পাচ্ছি ইলিজ ভ্যারিয়েবলটির যেই যেই পর্যবেক্ষণগুলি ইয়েস ছিল সেগুলি শুধু ডাটাতে রাখা হয়েছে, আর ইলিজ ভ্যারিয়েবলের যে অংশগুলিতে নো ছিল সেই অংশটি বাদ দিয়ে দেওয়া হয়েছে ডিলিট করে। আচ্ছা, তাহলে আমরা দেখি এইবার 9টি অবজারভেশন বা 9টি পর্যবেক্ষণের বদলে শুধুমাত্র 5টি পর্যবেক্ষণ রাখা হয়েছে আমরা যে শর্ত আরোপণ করেছি সেই শর্তের উপর ভিত্তিতে। তাহলে সেই শর্তটি আমাদের পূরণ করতে হলে ইফ অ্যান্ড দেন যে আমাদের কমান্ডগুলো ছিল সেই কমান্ডগুলিতে শর্ত দিয়ে দিতে হবে এবং সেই শর্তের সাপেক্ষে কি করতে হবে, যেমন এখানে আমরা ডিলিট করছি সেটিও উল্লেখ করে দিতে হবে। তো ইফ কমান্ডের মাধ্যমে আমরা যেরকম নতুন ভ্যারিয়েবল তৈরি করতে পারি সেরকম আমরা আহ, শর্ত সাপেক্ষে কিছু পর্যবেক্ষণ ডিলিটও করে দিতে পারি। আচ্ছা, তো আসুন আমরা এর পরের অংশে দেখি কিভাবে আমরা উপাত্তকে সুন্দরভাবে প্রদর্শন করতে পারি। তো আমরা এতক্ষণ যা দেখাচ্ছিলাম তা মূলত ছিল ডাটা স্টেপের মাধ্যমে আমরা কিভাবে উপাত্তকে বিভিন্নভাবে পড়তে পারি অথবা নতুন চলক তৈরি করতে পারি বা বিভিন্ন শর্তের সাপেক্ষে ডাটাকে উপভাগে ভাগ করতে পারি। তো এবার অংশে আমরা দেখব বিশেষ করে প্রক অংশের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন উপাত্তর যেভাবে আমরা প্রদর্শন করি সেটি নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, তো আসুন আমরা প্রথম উদাহরণটি দেখি। এটি আমাদের প্রথম পর্বের এসোনেজিকরির একটি অংশ ছিল। এখানে আমরা যা চেষ্টা করছি তা হলো আমরা যখন ডাটাটি প্রিন্ট করব তখন তার উপরে একটি শিরোনাম দেখতে চাচ্ছি। যেমন ধরা যাক শিরোনাম হতে পারে এমএস ডেটা টেবিল। তো এই শিরোনামটি যদি আমি দেখতে চাই তাহলে আমাকে প্রক অংশের মধ্যে টাইটেল নামে নতুন একটি বিবরণ ব্যবহার করতে হবে। সেই বিবরণের মাধ্যমে আমরা এই শিরোনামটি আমাদের টেবিলের উপরে স্থাপন করতে পারি। তো এই প্রোগ্রামটি রান করার পরে আমরা দেখতে পাই যে যেই টেবিলটি তৈরি হচ্ছে তার উপরে এমএস ডাটা টেবিল নামক শিরোনামটি স্থাপিত হয়েছে। তো তার অর্থ আমরা যদি প্রক স্টেটমেন্টের মাধ্যমে টাইটেল বিবরণটি ব্যবহার করি তাহলে আমরা এ ধরনের একটি শিরোনাম পেতে পারি। তো অন্য কোনো ধরনের শিরোনাম লিখতে হলে টাইটেলের পরে সেই শিরোনামটি সেমিকোলনের মধ্যে লিখতে হবে। আচ্ছা, এর আগের একটি উদাহরণে আমরা দেখেছিলাম আমরা উপাত্তকে যদি একটি উপভাগে ভাগ করতে চাই তাহলে ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা সেই কাজটি করতে পারি। যেমন ধরা যাক এর আগে আমরা দেখিয়েছিলাম ইফ দেন ডিলিট, যেখানে ইফ এর পরে আমরা আমাদের শর্তটি বলে দিয়েছিলাম। তো সেই শর্ত সাপেক্ষে আমরা দেখিয়েছিলাম যে যেই যেই পর্যবেক্ষণগুলি সেই শর্ত মানে শুধু সেই অংশের ডাটাটি দেখানো হচ্ছিল। তো সেই একই কাজটি আমরা প্রক প্রিন্টের মধ্যেও করতে পারি, যেখানে আমরা ওয়ার স্টেটমেন্টটি ব্যবহার করব। সেই ওয়ারের পরে আমরা যদি আমাদের শর্তটি বলে দেই যে কোন অংশের ডাটাটি আমাকে দেখাবে তাহলে আমাদের ডাটাটি ঠিক সেভাবেই উপভাগে ভাগ করা হবে। দেখা যাক এখানে কি হয়। তো আমরা যেটা ব্যবহার করছি যে প্রক প্রিন্টের মধ্যে ওয়ার দিচ্ছি, যেখানে আমাদের শর্তটা হচ্ছে জেন্ডার ইকুয়ালস মেল। যদি উপাত্তরটি আপনারা খেয়াল করে থাকেন এখানে জেন্ডারে মেল এবং ফিমেল সবই ছিল। তো আমরা শুধু মেল অংশটি আলাদা করে দেখতে চাচ্ছি। তো সেই অংশটি যদি করি তাহলে দেখা যাবে যে আমাদের ডাটার মধ্যে শুধু মেল অংশটি আলাদাভাবে দেখা যাচ্ছে। এটি ঠিক আগের মতোই একটি উদাহরণ, যেখানে আমরা ডাটা শুধু সেই অংশটিকে দেখতে চাই যেখানে এজ 25-এর বেশি। তো বয়স যদি 25-এর বেশি হয় শুধু সেই অংশের ডাটা যদি আমি দেখতে চাই তাহলে আমি ওয়ার স্টেটমেন্টের পরে আমরা লিখতেছি এজ গ্রেটার দ্যান 25, যেটা হচ্ছে আমাদের কন্ডিশন বা শর্ত। তো সেই শর্ত সাপেক্ষে আমাদের বয়সগুলি দেখা যাচ্ছে
এবং সব পর্যবেক্ষণগুলি দেখা যাচ্ছে সেই শর্ত সাপেক্ষে। সেখানে আমরা দেখতেছি যে সবগুলি বয়সই এখানে যা যা লিস্টেড আছে সবগুলি 25-এর বেশি। আচ্ছা, একইভাবে আমি যদি আমাদের পর্যবেক্ষণগুলিকে সাজাতে চাই বয়সের সাপেক্ষে, তাহলে আমাদের দুটো ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। যে প্রথমে আমি বয়সের সাপেক্ষে আমার উপাত্তটিকে সাজিয়ে নিব। এর জন্য আমাকে যেটি করতে হবে, প্রক সর্ট নামে একটি প্রসিডিউর ব্যবহার করতে হবে এবং তার দ্বারা বাই স্টেটমেন্ট ব্যবহার করে সেই ডাটাটিকে আমি সাজাবো বয়সের সাপেক্ষে। এবং এখন আমি যদি সেই একই উপাত্তটিকে দেখতে চাই, তাহলে আমি প্রক প্রিন্টের মাধ্যমে সেই সাজানো ডাটাটিকে দেখতে পারবো। যেমন এখানে খেয়াল করুন, আমি ডাটাটিকে প্রিন্ট করলাম যেখানে বয়সগুলি 18 থেকে 39 পর্যন্ত ক্রমান্বয়ে সাজানো আছে। একইভাবে আমরা চাইলে অন্যান্য চলকগুলিকেও এভাবে সাজিয়ে নিতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন ধরা যাক আমাদের দুটি ভেরিয়েবল আছে বা চলক আছে যার মাধ্যমে আমাকে উপাত্তটিকে সাজাতে হবে। তো এটি করতে হলে আমাদের প্রক সর্টের মধ্যে এবার একটির বদলে দুটি চলকের নাম উল্লেখ করতে হবে। যে আমি যদি চাই প্রাথমিকভাবে ট্রিটমেন্ট যেই চলকটি আছে সেটার সাপেক্ষে উপাত্তটিকে সাজিয়ে নাও, তারপরে ট্রিটমেন্টের ভিতরে এজ সাপেক্ষে যদি আমি উপাত্তটিকে সাজাতে চাই, তাহলে আমি লিখব প্রক সর্টের ভিতরে বাই ট্রিটমেন্ট এবং তারপরে এজ। প্রাথমিকভাবে ট্রিটমেন্টের জন্য সাজাও, তারপরে ট্রিটমেন্টের ভিতরে প্রতিটি ট্রিটমেন্টের ভিতরে এজ এর সাপেক্ষে সাজাও। তো তারপরে যদি আমি প্রিন্ট করি, তখন আমরা এই ধরনের একটি টেবিল পাবো যেখানে দেখুন সবগুলি ট্রিটমেন্ট প্রথমে 0, তারপরে ট্রিটমেন্টগুলি হচ্ছে 1 এবং সেই 0 ট্রিটমেন্টের মধ্যে বয়সগুলি হচ্ছে 19 থেকে 33 এর মধ্যে, আর 1 ট্রিটমেন্টের মধ্যে বয়সগুলি হচ্ছে 18 থেকে 39 এর মধ্যে। তো এভাবে আমরা দুটি ভ্যারিয়েবলের সাপেক্ষে ডাটাটিকে সাজাতে পারি। আচ্ছা, এখন আপনারা খেয়াল করবেন যে আগেরবার আমরা যখন ডাটাটাকে সাজাচ্ছিলাম এবং দেখাচ্ছিলাম তখন কিন্তু সবগুলি চলককেই দেখাচ্ছিল দেখানোর সময়। তো আপনি যদি সবগুলি চলকের ব্যাপারে আগ্রহী না হন, যেটা করতে পারেন যে আপনি বলে দিতে পারেন যে কোন কোন চলকটা আপনি দেখতে চান। যেমন ধরা যাক আগের উদাহরণে আপনি রিল্যাপস 1 2 3 ভ্যারিয়েবলগুলি দেখতে চান না। তো সেই ক্ষেত্রে আপনি উল্লেখ করে দেন আপনি কি কি দেখতে চান। তো সেই ক্ষেত্রে আহ, যদি চলকগুলি এরকম হয় যে ট্রিটমেন্ট, এজ, জেন্ডার, এজ, আবার খেয়াল করুন যে একই চলক আমি দুইবার ব্যবহার করছি এখানে, এজ এজ। সেই ক্ষেত্রে আমি যখন এভাবে আমার উপাত্তটিকে প্রিন্ট করতে চেষ্টা করব, তখন দেখুন ট্রিটমেন্ট, এজ, জেন্ডার, এজ এভাবেই দেখাচ্ছে, বাকি চলকগুলোকেও দেখাচ্ছে না, আবার এজ চলকটিকে দুবার দেখাচ্ছে কারণ আমি দুবার চেয়েছি। আচ্ছা, তো আপনাদের আগের একটা উদাহরণ যদি খেয়াল থাকে যে আমরা তারিখ এবং বার বিষয়ক একটি চলক ব্যবহার করছিলাম, অনসেট। তো সেই চলকটি যখন আমরা দেখতে চাচ্ছিলাম তখন কিন্তু উপাত্ত আকারে যখন সাজানো ছিল আমাদের একটা অদ্ভুত নাম্বার দেখাচ্ছিল কিন্তু আমাদের কোনো তারিখ দেখাচ্ছিল না। খেয়াল করুন নিচে অনসেট ভ্যারিয়েবলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 16682, 14809। তো এই সংখ্যাগুলি দিয়ে আমরা যে একটি তারিখ এখানে লিখেছিলাম সেই তারিখটাকে আসলে দেখতে পাচ্ছি না। তো তারিখকে তারিখের আকারে দেখতে হলে আমাদের যেটি করতে হবে যে ফরম্যাট স্টেটমেন্ট ব্যবহার করতে হবে প্রক অংশের মধ্যে, এবং প্রক প্রিন্টের মাধ্যমে আমরা যদি কোনো একটি ফরম্যাট উল্লেখ করে দিই এই বার এবং তারিখ সংক্রান্ত চলকের জন্য, যেমন এই উদাহরণে দেখানো হচ্ছে অনসেট ভ্যারিয়েবলটিতে ডেট 9 ডট ফরম্যাটটি আমরা ব্যবহার করতেছি। তো এই ফরম্যাটটা যদি ব্যবহার করা হয় তখন আর এই জাতীয় 16682, 14809 এই জাতীয় নাম্বার দেখবো না। আমরা যেটি দেখতে পাবো সেটি হচ্ছে সরাসরি তারিখ পড়তে পারবো। যেমন ধরা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি 3 সেপ্টেম্বর 2005, 18 জুলাই 2000। তো এইভাবে দেখার জন্য আমাদের ফরম্যাট স্টেটমেন্টটি ঠিকমতো ব্যবহার করার প্রয়োজন পড়েছিল। তো এখানে একটি জিনিস খেয়াল করুন যে ফরম্যাট লেখার পরে আমরা লিখলাম অনসেট, তো এটি একটি চলক, এবং তারপর লিখলাম কি ধরনের ফরম্যাট, যেমন ডেট 9 ডট। তো ডেট 9 এর পরে ডট দিয়ে আমরা প্রকাশ করছি যে এটি কোনো চলক নয়, এটি একটি ফরম্যাট। তো সেই ফরম্যাটটি আমি অনসেট চলকের উপরে ব্যবহার করেছি, যার ফলে আমি
এই চলকটিকে এভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি তার বদলে উইক ডেট দেখতে চাই, তাহলে আমরা লিখব উইক ডেট 18 ডট। 18 আমরা এখানে লিখেছি যাতে যথেষ্ট সংখ্যক অক্ষর আমরা দেখতে পারি। তো ডেট 9 ডট যেরকম একটি ফরম্যাট আমরা এর আগে ব্যবহার করেছি, ঠিক সেরকম ভাবেই আমাদের উইক ডেট 18 ডট আরেকটি ফরম্যাট হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এবং আমরা চাইলে এখানে উইক ডেট 12 ডটও লিখতে পারতাম। তো এই ফরম্যাটটি ব্যবহার করার পরে আমরা দেখতে পাই যে এখন ডেট বা তারিখকে আমরা অন্যভাবে দেখাতে পারতেছি। যেমন ধরা যাক স্যাটারডে সেপ্টেম্বর 3, 2005 এভাবে। আচ্ছা, কিংবা ওয়ার্ড ডেট 18 ডট যদি আমরা লিখি, তাহলে আমরা সেপ্টেম্বর 3, 2005 পুরোপুরি দেখতে পারবো। তো স্যাসে ডিফল্ট যে ফরম্যাটগুলি আছে সেগুলোর বাইরেও আমরা যদি চাই, নিজের মতো করে আমরা ফরম্যাট তৈরি করে নিতে পারি, এবং এর জন্য আমাদের প্রক ফরম্যাট ব্যবহার করতে হবে। তো আসুন আমরা দেখি একটা উদাহরণ কিভাবে আমরা প্রক ফরম্যাটটি ব্যবহার করব। তা আপনাদের যদি মনে থাকে, এজ গ্রুপে আমাদের অনেক ধরনের সংখ্যা ছিল যা সংখ্যাবাচক আকারেই ছিল, কিন্তু আমরা তা যদি গুণবাচক আকারে দেখাতে চাই, যে 30 বা 30-এর নিচে এবং 30 এবং 30-এর উপরে কিনা, সেরকম যদি আমি করতে চাই, তাহলে আমি ভ্যালু কমান্ডের মাধ্যমে ফরম্যাট তৈরি করতে পারি। এখানে খেয়াল করুন, আমি প্রতিটি ফরম্যাটের একটি নতুন নাম দিচ্ছি। যেমন এজ যেই চলকটি ছিল, সেই চলকটির জন্য আমি তৈরি করছি এজ জিআরপি একটি ফরম্যাট, এবং ট্রিটমেন্টের জন্য ট্রিট জিআরপি নামে আরেকটি ফরম্যাট আমি তৈরি করছি, যেখানে 0 মানে হচ্ছে নন ট্রিটেড আর 1 মানে হচ্ছে ট্রিটেড। তো এই তৈরি করা ফরম্যাটগুলিকে আমি যখন প্রক প্রিন্টে ব্যবহার করতে যাব, তখন দেখুন আমি কিভাবে ব্যবহার করছি। ফরম্যাট কমান্ডের পরে টিআরটি নামে আমার যে চলকটি আছে, তারপরে সেই চলকটির ফরম্যাটটি ব্যবহার করতে যাচ্ছি। টিআরটি জিআরপি ডট ডট দিয়ে বোঝাচ্ছি এটি একটি ফরম্যাট। তারপর এজ এর পরে এজ জিআরপি ডট দিয়ে আরেকটি ফরম্যাট আমরা এজ গ্রুপের জন্য অ্যাসাইন করলাম, এবং সর্বশেষে অনসেট কমান্ডটির পরে আমি স্যাসের ডিফল্ট একটি ফরম্যাট ব্যবহার করলাম। তো এগুলি ব্যবহারের পরে আমি দেখতে পাবো যে ট্রিটমেন্ট আর 01 নেই, এবং এজ আর সংখ্যাবাচক নেই, এই দুটোই এখন গুণবাচক চলকে পরিণত হয়েছে, এবং অনসেটটিকে নতুনভাবে ডেট এন্ড টাইম ফরম্যাট, যেখানে আমি বলে দিয়েছিলাম প্রথমে মান্থ, তারপর ডে, তারপরে ইয়ার, সেভাবেই আমার চলকটি দেখাচ্ছে। এখানে মনে রাখতে হবে যে যেই ফরম্যাটটি আমি তৈরি করলাম সেই ফরম্যাটটি গ্লোবাল। এই এক ডাটার জন্য তৈরি করা ফরম্যাট আরেক ডাটাতে আমি চাইলে ব্যবহার করতে পারি। যেমন ধরা যাক, পূর্ববর্তীতে আমরা যেই ডাটাটি ব্যবহার করছিলাম সেই ডাটার নাম ছিল এমএস ডেট। তো আমরা নতুন একটি ডাটাতে আসুন এই ফরম্যাটগুলি আবার ব্যবহার করি। এই নতুন ডাটাটির নাম এমএস, যেটি একটি সম্পূর্ণ আলাদা ডেটা। তো সেই উপাত্তে আমি যখন ট্রিটমেন্ট এবং এজ নামে একই ধরনের চলক ছিল, সেই চলকগুলিতে টিআরটি জিআরপি ডট এজ জিআরপি ডট ফরম্যাটগুলি ব্যবহার করব, সেই ফরম্যাটগুলি ঠিক আগের মতোই সংখ্যাগুলোকে ফরম্যাটের শর্ত অনুসারে গুণবাচক চলকে পরিণত করবে। এইভাবে প্রক প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে আমরা উপাত্তকে প্রদর্শন করতে পারি, ঠিক যেভাবে আমরা চাই। শর্ত যদি ব্যবহার করতে চাই, শর্ত দিয়ে করতে পারি, অথবা যদি বিভিন্ন ফরম্যাট দিয়ে উপাত্তকে অন্যভাবে প্রদর্শন করতে হয়, সেভাবেও করতে পারি। তো এর পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে বর্ণনামূলক পরিসংখ্যান বের করা যায় স্যাস এর মাধ্যমে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন।